ইলাস্ট্রেটর ফটোশপও দেখতেছি আপনার ইনস্টল আছে, স্লো হয়ে যাচ্ছে। না স্লো হবে না, আমার র্যাম বাড়াই নিছি, এসএসডি নিয়ে নিছি। একে মডিফাই করছি, আমার চেয়ে পুরানো মানুষ ইউজ করে মডিফাই করে, আর আমি তো কোর i3 ইউজ করি। ওর র্যাম কত এখন? র্যাম এখন 4 GB, আগে 2 GB হ্যাঁ, ছিল, আর 2 GB বাড়াই নিছি আর এসএসডি নিয়ে নিছি। কত লাগছে এসএসডি নিতে আপু? মানে আলাদাভাবে কত লাগছে মনে নাই, তবে র্যাম বাড়ানো, এসএসডি আর একটা ব্লুটুথ, আমার ব্লুটুথটা নষ্ট হয়ে গেছে, আলাদা একটা ব্লুটুথ নিয়েছি, সব মিলায় আর কি 8,000 মতো পড়ছিল। আর এসএসডি আপডেট। নিলে সমস্যা নাই, এসএসডি যদি পরবর্তীতে আমি নতুন পিসিও নেই, সেখানেও তো এটা নিয়ে গিয়ে লাগাতে পারবো। হ্যাঁ আপু। পিসির প্রতি মায়া পড়ে গেছে। নতুন একটা নিলে নতুন নতুন আপডেট একটু অন্যরকম লাগে, কিন্তু এটাতে একটু করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে আপু। অভ্যাস হয়ে গেছে এটাই। আপু, জি বলেন। আমার মনে করেন আমারটা তো অনেক পুরান, এটা যদি এসএসডি করে উইন্ডোজ 10 দিয়ে মনে করেন আপডেটেড সব সফটওয়্যারকে এখানে ইউজ করতে পারবো, হ্যাঁ, মানে কোনো সমস্যা হবে না? আমার আর তো ভাই আপনি হচ্ছে না। মূলত এসএসডির মধ্যে উইন্ডোজ 10টা দিবেন, বুঝছেন? 126 জিবির এসএসডি একটা নিয়ে নিলে হবে, এটার মধ্যে শুধু উইন্ডোজটা থাকবে। তো আমার এখানে যে 320 জিবি এইচডিডি আছে, এটা কি হবে? ওইগুলোর মধ্যে আপনি আদার্স অ্যাপ গুলো ইনস্টল দিবেন, বুঝছেন? বুঝছি বলতে আসলে বুঝি নাই, কিন্তু মাথার উপর দিয়ে যাচ্ছে। এসএসডি বুঝতেছে না তো, সমস্যা। সোজা কথা, ভাইয়া, আমাদের একটা মেমোরি, আমার মোবাইলে মেমোরি কার্ড থাকে না, মেমোরি হ্যাঁ আপু, কার্ড আপনি 16 GB নিবেন না 20 GB নিবেন না 100 GB নিবেন, আপনার উপরে। এটাকে মনে করবেন একটা মেমোরি কার্ড। আপু মনে করেন জয় ভাইদের ল্যাপটপ গুলো উইন্ডোজ 10, তো এখানে কোন একটা আমার সফটওয়্যার লাগতেছে, আমি স্টোরে যাই নামাই নিতে পারলাম, আমারটা এসএসডি করে উইন্ডোজ 10 সেট আপ দিলে আমারটা এরকম হয়ে যাবে। ভাই অক্ষয় ভাই, আপনার ডায়লগটা ভালো ছিল, বুঝছি কিন্তু এখনো বুঝি নাই। ভাই আমরা তো নরমালি, ঠিক আছে, উইন্ডোজ দিয়ে সি ড্রাইভের মধ্যে রাখি, ঠিক আছে? যখন আপনার এসএসডি থাকবে, এসএসডি লাগানো থাকবে, তখন আলাদা আপনি একটা ড্রাইভ তৈরি হবে। হ্যাঁ, আলাদা একটা ড্রাইভ তৈরি হবে, ওইটার মধ্যে আপনি উইন্ডোজটা ইনস্টল দিবেন। তাহলে আপনার পিসি যে হ্যাং বা এই যে ওপেন হইতে যে রান টাইম সময় মেহেদি লাগবে। ভাই বুঝছি কিন্তু এখনো বুঝি নাই। ধর ভাই, না বুঝলাম। ভাই আচ্ছা একটা বুঝছি। ড্রাইভ এই যে একটা ড্রাইভ দেখেন, কিনলে আলাদা একটা ড্রাইভ তৈরি হয়েছে আমার এইখানে, এগুলা হচ্ছে আগের, আর এটা আলাদা একটা এসএসডির জন্য ড্রাইভ তৈরি হয়েছে। আচ্ছা বুঝছি। আপু এসএসডি এটা অনেক সময় যদি এমডো স্লট না না থাকে, এটা ওই আলাদা করে করতে হয়। হ্যাঁ, আমার এখানে আলাদা স্লট নিয়ে করে দিছে। ওই মানে যে এমডো যেখানে স্লট যদি না থাকে। যেখানে ইয়েটা থাকে না, সিডিটা দেয়, ওইটা খুলে এখানে এসএসডিটা ফিক্স করে দিয়েছে। আর এটা আমাদের দায়িত্ব না, যারা করবে এটা বুঝে শুনেই করবে, সমস্যা নাই, আমার কাজ হইলে হইলো। আর যেটা বলছেন ভাই অক্ষয়, এত চিন্তা করার জি দরকার আপু, নাই, এসএসডি লাগাইলে পিসি পানির মতো চলবে। গেম খেলতে পারবো। গেম খেলার মতো চলবে না। গেম খেলার জন্য গ্রাফিক্স কার্ড লাগে। আমার এটাতে পানিতে দেড় জিবি চালাইতে আছে। র্যামও পারবে। বাড়াইতে হবে, 4 জিবি র্যামও বাড়াইতে হবে তাহলে। না, আমার এখানে 1.5 জিবি আছে তো গ্রাফিক্স কার্ড। আরে ভাই, 4 জিবি দিয়ে কি হবে? তখন ভাই সিটি খেলতাম, এখন ওইটা খেলা চিন্তা ভাবনা করতেছি। ডিজিটাল মার্কেটিং সিটি খেলেন এখন। তো সেরা গেম। আপু অক্কা ভাই এসএসডি লাগাইয়া ফানিতে প্লেন চালাবে। বেলাল ভাই পাইলট কি পাইলট আপনার বেলাল ভাই থাকবে? না, বেলাল ভাই কিন্তু এইসব কথাবার্তার কারণে বেলাল ভাইয়ের কোম্পানির শেয়ারের দাম কিন্তু কমে যাচ্ছে।
আপনি বুঝতেছেন না? আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেইখানে আসি। সেটা হচ্ছে কন্টেন্ট। আমরা ছিলাম অন পেজ এসইও। অন পেজ এসইওর ভিতরে মোটামুটি চেকলিস্ট গুলো দেখেছিলাম। কন্টেন্ট চেকলিস্টের মধ্যে কি কি থাকে? রাইট এ উইনিং ইন্ট্রো। উইনিং ইন্ট্রোটা কি মনে আছে সবার? প্রথম প্রথম প্যারাটাকে বলা হয় ইন্ট্রো। আমি বলেছিলাম আপনার আর্টিকেলের ইন্ট্রোটা 100 ওয়ার্ডের ভিতরে রাখতে বলেছিলাম, মনে নাই? আছে আপু, মনে আছে। এখানে সেটাই বলা হয়েছে যে একটা উইনিং ইন্ট্রো মানে একটা ভালো ইন্ট্রো থাকলে কি হয়। আপনার একটা ওয়েবসাইটে যখন আর্টিকেল একটা ক্লিক করে আপনার কি বলে এটাকে, আপনি একটা আর্টিকেল ইয়ে করেছেন, আমি সার্চ করে পেলাম, এবার ক্লিক করে আমি ওয়েবসাইটে ঢুকলাম, ঢোকার পরে আমি আপনার ওয়েবসাইটে এই আর্টিকেলটা পড়বো কি পড়বো না, আপনার ওয়েবসাইটে আমি কতক্ষণ থাকবো বা চলে যাব, এটা আমার উপর ডিপেন্ড করতেছে, ট্রাফিকের উপর ডিপেন্ড করতেছে। ট্রাফিক থাকবে নাকি ব্যাক করে চলে যাবে, এটাকে বলা হয় পোগো স্টিকিং। ট্রাফিক থাকবে নাকি ব্যাক করে চলে যাচ্ছে, যত দ্রুত ক্লিক করতেছে আর তত দ্রুত ব্যাক করে চলে যাচ্ছে। এবার এই পোগো স্টিকিংটা ঠেকানোর জন্য, সোজা কথা, ট্রাফিককে ধরে রাখার জন্য আপনার আর্টিকেলের ইন্ট্রোটা আউটস্ট্যান্ডিং হতে হবে। ইন্ট্রোর ভিতরে পুরা ট্রেইলার হিসাবে, সোজা কথা, ইন্ট্রো দেখে যদি মানুষ পড়তেছে, পড়ে যদি মনে হয় যে না এই আর্টিকেলের মধ্যে আসলে অনেক কিছু থাকতে পারে, তখন নিচের দিকে স্ক্রল করে যাবে, না হলে মানুষ বেরোয় চলে যাবে। ইন্ট্রো মানে কি? ইন্ট্রোডাকশন। একটা রচনার ইন্ট্রোডাকশন থাকে না, সূচনা থাকে না, সূচনার মধ্যে কিন্তু মোটামুটি যে রচনাটা কি নিয়ে সেটার একটা আভাস থাকে, কি বলেন, থাকে না? যে আপু ছোটবেলায় তো থাকে। বহুত রচনা লিখছি। তো এরকম ভাবে এই ইন্ট্রোর ভিতরে একটা আভাস থাকে, এবং আমি বলেছিলাম যে আপনাদের ইন্ট্রোটা 100 ওয়ার্ডের ভিতরে হবে এবং সেটার ভিতরে কিওয়ার্ড থাকবে আর অনেক আউটস্ট্যান্ডিং একটা ইন্ট্রো হবে। ফোকাস অন রিডেবিলিটি। এসইওর সাথে সাথে রিডেবিলিটিটাকেও জোর দেওয়া হয়। ইয়োস্ট সিও প্লাগইনে রিডেবিলিটিটা চেক করা যায়। রিডেবিলিটিটা কিভাবে আপনার ইমপ্রুভ করবেন? আমি কন্টেন্ট ক্রিয়েশনের জন্য, কন্টেন্ট ক্রিয়েশন বলতে আর্টিকেল রাইটিং এর জন্য যে রুলগুলা বলেছি সেগুলা ফলো করলেই আপনার রিডেবিলিটি ইমপ্রুভ হবে। কন্টেন্টটা সহজ ভাষায় লিখবেন, অনেক কঠিন ভাষায় লেখার দরকার নাই। অতিরিক্ত কঠিন শব্দগুলা অ্যাভয়েড করেন। আর্টিকেলগুলা ছোট ছোট সেন্টেন্স দিয়ে লিখেন। অতিরিক্ত বড় সেন্টেন্স ইউজ করতে নিষেধ করেছি। বুলেট পয়েন্ট আকারে লিখেন, প্যারা প্যারা আকারে লিখেন। এই প্রত্যেকটা হেডিং ইউজ করেন, সাব হেডিং ইউজ করেন, ইমেজ ইউজ করেন। তো এই যে প্রত্যেকটা জিনিস আপনার রিডেবিলিটিটাকে বাড়াবে, ওই কন্টেন্টটাকে আকর্ষণীয় করবে। দেখেন এই যে কন্টেন্টটা আমরা পড়তেছি, কন্টেন্টের ভিতরে হেডিং আছে, ইমেজ আছে, এবং দেখেন কন্টেন্ট গুলা ফাঁকা ফাঁকা করে রাখা, স্পেস দিয়ে দিয়ে লেখা। আপনার কি মনে হয় না যে এটা কেন লিখছে? এই যে প্রত্যেকটা জিনিস, একটা লাইন থেকে আরেকটা লাইনের গ্যাপ কতখানি। আসতেও লোড নিতেও সময় নেয়। এই যে দেখেন কন্টেন্ট গুলা ফাঁকা ফাঁকা করে লেখা হয়, ছোট্ট ছোট্ট প্যারা করেন। তো প্রত্যেকটা জিনিস আমি যে ম্যানুয়ালি যে চেকলিস্টটা আপনাদেরকে দিয়েছি, মানে কন্টেন্ট অপটিমাইজেশনের রুলটা যে দিয়েছি, একটা যে আপনাদের কি বলে এটাকে, পাওয়ার পয়েন্ট স্লাইড দিয়েছিলাম, ওখানেও তো ছিল। ওইটা যদি ফলো করেন তখন আপনার রিডেবিলিটিটা এমনিই বাড়বে। ইউজ শর্ট সেন্টেন্স অ্যান্ড প্যারাগ্রাফ, এই যে এটাও বলা হয়েছে, দেখেন সেন্টেন্স গুলো শর্ট রাখতে বলেছে। 50% of US
population read below on 8th grade reading level. 50% হচ্ছে 8th গ্রেড পর্যন্ত পড়াশোনা লেভেল তাদের, 8th গ্রেডের নিচে। তারা আপনার আমার মতো ওরকম ওই যে দেখেন 3rd গ্রেড, 5th গ্রেড, 8th গ্রেড, 7th গ্রেড, কলেজ পর্যন্ত খুব কমই যায়। ওরা বাইরের কান্ট্রির আমাদের মতো অনার্স মাস্টার শেষ করে 5 বছর বেকার থাকার পরে সরকারি চাকরি করার চিন্তা ভাবনা করে না। ওরা স্টুডেন্ট অবস্থায় কাজকর্ম করা শুরু করে এবং কাজ করতে করতে যখন ওরা বেটার পজিশনে চলে যায় বা ওদের এক্সপেরিয়েন্স অনুযায়ী ওরা এক এক লাইনে চলে যায়, ওদের ওদের শিক্ষাটাকে ওরকম পুঁথিগত শিক্ষার উপর নির্ভর করে না, ওরা প্র্যাকটিক্যাল কাজের উপরে নির্ভর করে। ঠিক আছে? এবং 50% আমেরিকানদের পড়াশোনার যোগ্যতা 8th গ্রেডের নিচে। তো এইখানে সেটাই বলা হয়েছে যে সো আনলেস ইউ ওয়ান্ট টু অ্যালাইন হাফ অফ দ্য পপুলেশন ডোন্ট ওভার কমপ্লিকেট থিংস। কমপ্লিকেট থিংস অ্যাভয়েড করে চলতেছে তারা, অতিরিক্ত কঠিন প্যারাগ্রাফ মিনিং। আমরা দেখেন বাংলার কথা চিন্তা করেন, বঙ্কিমচন্দ্র লেখা লিখেছে আর আমাদের হুমায়ুন আহমেদও উপন্যাস লিখেছে। বঙ্কিমচন্দ্রের উপন্যাস কয়জন বাঙালি পড়ে আর হুমায়ুন আহমেদের উপন্যাস কয়জন বাঙালি পড়ে? বঙ্কিমচন্দ্রের যে কঠিন কঠিন ওয়ার্ড গুলা, মিনিং গুলা দেখা যায় যে যারা সাহিত্য বিশারদ, বাংলায় যারা পড়াশোনা করেছে বা যারা একদম পছন্দ করে যে পুরনো যে লেখক যারা আছেন ওই ধরনের লেখাগুলা পড়তে, তারা হয়তো পড়তেছে, কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু হুমায়ুন আহমেদের লেখা পড়তেছে, কারণ তার লেখাগুলা সহজ সিম্পল ভাষার ভিতরে। তাই না বলেন? জি আপু, হুমায়ুন আহমেদের লেখা আপনি যদি বইয়ের মাঝখান দিকেও পড়েন বুঝতে পারবেন। আর বঙ্কিমচন্দ্র তো বইয়ের প্রথম থেকে পড়লেও দাঁত ভাঙিয়ে খইসা পড়তে পারে না, বঙ্কিমচন্দ্র। হ্যাঁ, না এটা এই জন্য আমি কাউকে ছোট বা আপু বড় করতেছি বঙ্কিমচন্দ্র না। সম্রাট। আর আমি জানতাম এই কথাগুলো আসবে। আমি কাউকে ছোট বা বড় করতেছি না, এই কথাগুলো এই জন্যই বলতেছি যে আমরা না আপু আমি মজা নেটিভ। করে বললাম আর কি, জাস্ট উদাহরণ দিচ্ছেন আমিও বুঝছি। বুঝতে পারছি আমরা নেটিভ, তারপরও আমরা কিন্তু কঠিন জিনিস অ্যাভয়েড করে চলি। সেম ইংলিশ যারা ওই যে ইউএসএ বা ইউকে এর নাগরিক যারা, ওরা ইংলিশ ওদের নেটিভ ল্যাঙ্গুয়েজ, তারপর ওরাও কিন্তু ইংলিশের এই যে এত সেন্টেন্স মেকিং স্ট্রাকচার, এত বড় কঠিন কঠিন ওয়ার্ড, এগুলা যে ওরা ইংলিশ হলেই যে ইংরেজিতে ওদের নেটিভ হলেই যে ওরা সব বুঝতে পারবে বা একদম সব ইউজ টু হবে, সেটা কিন্তু না। যে আপু ওরাও আমাদের মতো, ওরাও আমাদের মতোই। আমরা যেমন ব্যাকরণ মানে না, ওরা তেমন ইংলিশ গ্রামার মানে না। ইংলিশ গ্রামার মানে না, হ্যাঁ সেটাই। কথা বলতে পারলো, আপনার ভাব প্রকাশ করতে পারলেই হইলো, সোজা কথা। তো এই জন্য যেটা বলা হয়েছে যে এটা একটা উদাহরণ দেওয়া হয়েছে যে আমাদের সেন্টেন্সটা যখন শর্ট হবে, প্যারাগ্রাফ গুলা যখন প্যারাগ্রাফ প্যারাগ্রাফ আকারে ছোট ছোট প্যারা করে লিখতেছি, তখন সেটা দেখতেও ভালো লাগতেছে, পাশাপাশি এটা রিডেবিলিটি বাড়াচ্ছে, ইউজার ফ্রেন্ডলি হচ্ছে, মানুষ পড়ে বুঝতেছে। আর আমি যদি যে জিনিস না পড়ে না বুঝবো, সেখানে আমি থাকবো কেন? Create the best price of content on the topic. বেস্ট পিস অফ কন্টেন্ট, সোজা কথা আপনার টপিকে আপনার কন্টেন্টটাকে আউটস্ট্যান্ডিং রাখেন, কন্টেন্টটা ভালো কন্টেন্ট নেন, ভালো কন্টেন্ট ক্রিয়েট করেন। কন্টেন্ট ক্রিয়েশনের জন্য একটা দিয়েছে, মেথড দিয়েছে, মেথডটা হচ্ছে ইএটি, ইট মেথড, যেটা হচ্ছে এক্সপার্টিস, অথরাইটিভনেস এন্ড ট্রাস্টওয়ার্থিনেস। একটু পড়ে দেখবেন এই বিষয়গুলা। টেকনিক্যাল এসইও চেকলিস্ট, টেকনিক্যাল এসইওর ভিতরে কি কি আছে সেটা। আপু জি হায়দার ভাই এখন আমাকে কল দিছিল, হ্যাঁ, আসলে ওনার ওইখানে লাইন এখনো ঠিক হয় নাই, আরো 2 দিন ঠিক হবে, কোনো গ্যারান্টি নেই। বুঝিনি, আবার বলেন। মানে ওনার এখানে কারেন্ট নাই তো, হ্যাঁ তখন মানে আরো কখন ঠিক হবে উনি নিজেও জানেন, আপনাকে একটু বলার জন্য। ঠিক আছে, আমি তো জানি, শুনছি তো। আচ্ছা ওনাকে হেল্প করেন, ওনার যদি ইচ্ছা থাকে, আর না ইচ্ছা থাকলে হ্যাঁ, হেল্প করার আমি আমি দরকার নাই। আমি বলছি আপনার সমস্যা থাকলে আমাদেরকে বলেন, ওনাকে সবাই তো আমি বসে মিটিং বলেছি যে এ। উনি যখন কারেন্টের থাকবে উনি যাতে ক্লাস করে।
নিজে ইচ্ছে করে বের হয়ে গেলে তো আর কিছু করার নাই, কিন্তু যদি ইচ্ছা থাকে আমি তাকে হেল্প করি। আচ্ছা আপু ঠিক আছে। আচ্ছা, তো টেকনিক্যাল এসইওর ভিতরে কি কি জিনিস আছে সেটা একটু দেখেন। ফিক্স ক্রল এরর, আপনার ওয়েবসাইটের ক্রল এরর থাকলে সেগুলো ফিক্স করতে হয়। ক্রল এরর কি? গুগল সার্চ কনসোলে, এই যে সার্চ কনসোলে গিয়ে কাভারেজের ভিতরে কোনো এরর থাকলে সেটা শো করা। আমি একটু সার্চ কনসোলে যাই। এই যে সার্চ কনসোলে আসার পরে কাভারেজে গেলে এই বেটা তো গতকালকে না খুললাম সার্চ কনসোল, না গত পরশুদিন, পরশুদিন অ্যাড করলাম। যেটা কাজ করতেছে না, ঘোড়ার ডিম। আচ্ছা দেখেন, এখানে ক্রল এররে এসে যদি কোনো সরি, ক্রল এরর কি, ইউ ক্যান ফাইন্ড ক্রল এরর বাই ইন গুগল সার্চ কনসোল কাভারেজ। এখানে এসে গুগল সার্চ কনসোলে এসে কাভারেজে এসে দেখা যায় যে কোনো ক্রল এরর আছে কিনা, যদি থাকে সেটা ফিক্স করতে বলা। আমার এখানে এমনিতেও এরর নাই। আচ্ছা, তারপর হচ্ছে মেক শিওর ইওর সাইট লোডস ফাস্ট। আপনার ওয়েবসাইট ফাস্ট লোড হচ্ছে কিনা সেটা মেক শিওর করতে বলছে, মানে হচ্ছে আপনার লোডিং স্পিড যাতে বেশি থাকে। লোডিং স্পিড বাড়ানোর জন্য অবশ্যই আপনার ওয়েবসাইটের কন্টেন্ট, লোডিং স্পিড বাড়ানোর জন্য অবশ্যই আপনার ওয়েবসাইটের কি বলে এটাকে, ইমেজ গুলো অবশ্যই ছোট রাখার চেষ্টা করতে হবে, কম্প্রেসড থাকতে হবে। তারপর প্লাগইন, অতিরিক্ত প্লাগইন লোডিং স্পিড বাড়িয়ে দেয়, সেটা মাথায় রাখতে হবে। অনেক কিছু বিষয় থাকে। দেখেন, পেজ স্পিড হ্যাজ বিন এ র্যাঙ্কিং ফ্যাক্টর অন ডেস্কটপ সিন্স 2010 and on mobile since 2018. পেজ স্পিড 2010 সাল থেকে র্যাঙ্কিং ফ্যাক্টর মোবাইল পিসির জন্য আর মোবাইলের জন্য 2018 সাল থেকে। ইটস ইজি টু সি why it's frustrating to click on a search result and have to wait for it load. That's why the probability of a bounce increase with
পেজ স্পিড। পেজ স্পিড যত বেশি থাকবে আপনার বাউন্স রেট কম হবে। আমি একটা ওয়েবসাইটে যাওয়ার পর এটা লোডিং হতে যদি বেশ অতিরিক্ত সময় লাগে তা আমি কিন্তু গেটে বের হয়ে যাব। ঠিক আছে, পেজ স্পিড কি এটা নিয়েও একটা সম্ভবত এই যে কিভাবে আপনার পেজ স্পিড বাড়াতে পারেন এগুলা নিয়ে খুব সুন্দর একটা আর্টিকেল আছে। দেখে নিতে চাইলে দেখে নিতে পারেন, এইখানে পেজ স্পিডে ক্লিক করলেই এখানে নিয়ে আসবে। অনেক পড়াশোনা দেই আপনাদের, কিন্তু পড়াশোনা কেউ করেন না, এটাই হচ্ছে সমস্যা। না পুগুলো একটু ঢুকে দেখি তো আপু। হ্যাঁ, একটু পড়াশোনা করবেন, একটু পড়াশোনা করবেন, অনেক কিছু জানার আছে। You can use tool like PageSpeed inside GTmetrix to see how fast your web page load. পেজ লোড দেখার জন্য আপনার পেজ লোড কিরকম বা কি পজিশনে আছে, কত সময় লাগতেছে সেটার জন্য পেজ স্পিড ইনসাইড, যেটা গুগলের টুল আপনাদেরকে দেখাইছিলাম, আর একটা টুল আছে জিটি ম্যাট্রিক্স, এই দুইটা টুল দিয়ে দেখা যায়। এটা একটু পরে দেখবো নে। দেখেন এইখানে যেটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে জিটি ম্যাট্রিক্স থেকে দেখা যাচ্ছে এই একটা যে স্ক্রিনশট দিয়েছে এটা হচ্ছে পেজ স্পিড 97 এ গ্রেড পেয়েছে এবং 97 স্কোর। তার মানে এটা খুব ভালো। ফুললি লোডেড টাইম কত সেটা শো করতেছে। টোটাল পেজ সাইজ তে মোটামুটি সবকিছু। হাউএভার দিস টুলস ক্যান অনলি চেক one page at a time. To check all of your pages, scroll your site with href audit. You will see slow page flagged in the performance report. এই পেজগুলো কি করে, শুধুমাত্র একটা পেজ নিয়ে স্পিডটা দেখায়, কিন্তু এই যে সাইট অডিট গুগলের href এর একটা অডিট টুল, যেটা বললাম যে href অল ইন ওয়ান, href এর সাইট অডিট টুলটা প্রত্যেকটা পেজের পারফরমেন্স দেখায় এবং কোন পেজটা স্লো আছে, কোন পেজের পারফরমেন্স বাড়াতে হবে সেটা পর্যন্ত বের করে দিচ্ছে। ফিক্স আউটবাউন্ড ব্রোকেন লিঙ্ক তো জানেন সবাই, একটা ওয়েবসাইটের জন্য ব্রোকেন লিঙ্ক থাকা খারাপ। গতকালকে এটা বলেছিলাম, পোর ইউজার এক্সপেরিয়েন্স তৈরি করে ব্রোকেন লিঙ্ক। তো ব্রোকেন লিঙ্ক গুলা খুঁজে বের করতে হয়। ব্রোকেন লিঙ্ক চেকার আছে, সেখান থেকে এই যে দেখেন ফ্রি ব্রোকেন লিঙ্ক চেকার, এটার মাধ্যমে ব্রোকেন লিঙ্ক খুঁজে বের করা যায়। এগুলা হচ্ছে অডিটের পার্ট, সবকিছু চেক করা হচ্ছে অডিটের পার্ট। ফিক্স ব্রোকেন লিঙ্কস, মেক শিওর ইওর সাইট ইজ মোবাইল ফ্রেন্ডলি। আপনার ওয়েবসাইট মোবাইল ফ্রেন্ডলি কিনা সেটা চেক করে দেখা, এবং মোবাইল ফ্রেন্ডলি না হলে মোবাইল গিরনের মধ্যে পড়বেন, এটা তো জানেনই। মোবাইল ফ্রেন্ডলি চেক করার জন্য মোবাইল ফ্রেন্ডলি টেস্টিং টুল এটা ইউজ করা হয়। তারপর সুইচ টু HTTPS, সেটা তো বলেছি। এখন র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে HTTPS, ওয়েবসাইটটাকে নেওয়ার সাথে সাথে HTTPS নিয়ে নেবেন, এখন আর HTTPর যুগ নাই। ফিক্স ডুপ্লিকেট কন্টেন্ট ইস্যু, ওয়েবসাইটে ডুপ্লিকেট কন্টেন্ট যাতে না থাকে, বিশেষ করে ইকমার্স যে ওয়েবসাইটগুলোর সাথে আমাদের নর্মাল ওয়েবসাইটের কিন্তু সামঞ্জস্যতা নেই। ইকমার্স ওয়েবসাইটে অনেক প্রোডাক্ট আছে এবং কিছু প্রোডাক্ট আছে যেগুলো সিমিলার, তো ওরা যখন পোস্টগুলা করতেছে তখন কিন্তু সিমিলার পোস্ট করতেছে, ডুপ্লিকেট কন্টেন্ট ইস্যু তৈরি হচ্ছে। তো এরকম ইস্যু থেকে মুক্তি পাওয়ার জন্য কি করতে হয় না করতে হয় সেগুলো, এই যে ই-কমার্স এসইও একটা গাইডলাইন আছে, এটাও দেখতে পারেন। তো আমাদের কন্টেন্ট ডুপ্লিকেট কন্টেন্ট আছে কিনা ওয়েবসাইটে সেটাও কিন্তু সার্চ করে দেখতে হয়, বের করতে হয়।
এখানে একটা ভিডিও দিয়েছে কমপ্লিট গাইড ফর বিগিনার ডুপ্লিকেট কন্টেন্ট নিয়ে এখান থেকে এই ভিডিওটা দেখতে পারেন। লিংক বিল্ডিং এরও কিছু চেকলিস্ট আছে, সেগুলা দেখে নেবেন। মনিটর এন্ড রিলিভেন্স পারচেস আনলাইক। তো মোটামুটি এইগুলাই ছিল। ফাইনাল থট কি বলেছে, এসইও ইজ অ্যান অনগোয়িং প্রসেস and it should be impossible to include everything that's important in one checklist. দেখেন এখানে কিন্তু বলাই হয়েছে এই চেকলিস্ট মানে কিন্তু শেষ না, আরো অনেক কিছু থেকে যায়। Having said that, if you tackle the checklist item above, you will be well on your way higher ranking. You will also probably be well ahead of your competition. That's all that matter. ঠিক আছে, এবারটা এটা লিখছে আর্টিকেলটা। আচ্ছা, এখানে দেখেন আর একটা চেকলিস্ট আমরা এসেছিলাম backlinko.com, বলেছিলাম যে এটা দেখার পরে আমরা এটাও দেখব। বোর হয়ে যাচ্ছেন সবাই? না আপু, আপু মনে হচ্ছে বোর হয়ে গেছে সবাই। ব্রেইন ডিন এও কিন্তু খুব বড় একজন ডিজিটাল মার্কেটার। আর কি সব ডিজিটাল মার্কেটার বড় বড়, তাদের মাথা কি টাক নাকি? এই ব্যাকলিঙ্কটা হচ্ছে ওনার। এই যে এসইও বেসিক চেকলিস্ট, এটার ভিতরে কি বলেছে, ফার্স্টলি ট্যাকেল দ্য এসইও ফান্ডামেন্টালস। Here's where you will learn about the tool and plugin you will need to rank in search engine. Set up the Google Search Console. Google Search Console is very powerful free SEO tool. আপনারা সেট আপ করেছেন, এটা কেন লাগবে? See which keyword bring you the most traffic, submit a sitemap, fix website error, receive message from the Google search term, lots more. একেবারে সহজ কথায় লিখে দিয়েছে। ইনস্টল বিং ওয়েবমাস্টার টুল। আমরা কিন্তু শুধুমাত্র একটা টুল দেখাইছি, যেটা হচ্ছে গুগল সার্চ কনসোল, যেটাকে আগে গুগল ওয়েবমাস্টার টুল বলতো। এখানে আবার বিংটাও বলতেছে। নেক্সট সেটা বিং ওয়েবমাস্টার টুল। বিং ইজ পপুলার অ্যাজ গুগল, নো, বাট আপ টু a third of all searches are done on Bing, so it's worth optimize for. বিংটা গুগলের মতো অ্যাজ মাস পপুলার অ্যাজ না, কিন্তু তারপরও এইটা 1/3 কিন্তু তারপরও বিং এও ইউজ করে, তো এই জন্য বলতেছে বিং এও আপনার অ্যাড করতে। প্লাস বিং ওয়েবমাস্টার টুল হ্যাজ সাম নিফটি ফিচার্স লাইক এ বিল্ট ইন কিওয়ার্ড রিসার্চ টুল। বিং এর ওয়েবমাস্টারের মধ্যে একটা বিল্ট ইন কিওয়ার্ড রিসার্চ টুল আছে, যেটা ইউজ করা যায়। বিং ওয়েবমাস্টার টুল লিখে সার্চ করবেন ইউটিউবে, কিভাবে অ্যাড করে এগুলা নিয়ে সার্চ করবেন। ওয়েবসাইট যখন নিবেন তখন এগুলাও শিখে নিবেন। গুগল অ্যানালিটিক্স, সেট আপ গুগল অ্যানালিটিক্স। Google Analytics is the best way to see how people find your site. এইখান থেকে কি কি জিনিস পাচ্ছেন? See how much traffic you get from Google, find the page on your site that bring you the most traffic. আমরা কালকে দেখেছিলাম না কোন পেজ থেকে বেশি ট্রাফিক আছে, সেটা গুগল অ্যানালিটিক্সে দেখা যায়। See if your traffic is increasing, আপনার ট্রাফিক বাড়তেছে কিনা সেটা দেখতে পারতেছেন। Identify the site, other site and search engine that send you traffic, your average bounce rate, page views and on time on site. দেখতে পাচ্ছেন না এগুলা?
জি আপু দেখা যাচ্ছে তো। হ্যাঁ, এগুলা করবেন। তারপর হচ্ছে ইনস্টল ইয়োস্ট এসইও ওয়ার্ডপ্রেস ইউজার্স অনলি। ওয়ার্ডপ্রেস ইউজারদের জন্য দেখেন ইয়োস্ট এসইও প্লাগইনটা কত ভালো, কত বেশি ইম্পর্টেন্ট। এই স্রেফও কিন্তু ইয়োস্ট এসইও সাজেস্ট করেছে, ব্যাকলিংকও কিন্তু ইয়োস্ট এসইও সাজেস্ট করেছে। Yoast is the most popular SEO plugin on the planet. বুঝতে পারছেন কথাটা কি বলেছে? প্ল্যানেটের ভিতরে। And for good reason. Yoast makes it super easy to optimize your WordPress site for search engine. আমাদের মেন সমস্যা কি জানেন? আমরা Yoast SEO তে গিয়ে দেখি এগুলো তো সহজেই সবকিছু হয়ে যাচ্ছে। তার কারণে আমাদের মধ্যে আসলে কি Yoast SEO ভালো কিনা, তো এইটা যে এত সহজভাবে আমাদেরকে করে রেখেছে, না হলে ম্যানুয়ালি যদি করতে যেতাম তাহলে তো ওই যে টাইটেল কত সাইজ হবে, আমরা পিক্সেলে মাপি, হ্যান মাপি, ত্যান মাপি, আরো কত কিছু করতেছি। তারপর কন্টেন্টের ভিতরে কি হবে না হবে, তারপরও একটা ফাঁকা থেকে যায়। আচ্ছা, কে ভাঙচুর করতেছে কে? আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ চেকলিস্ট। কিওয়ার্ড রিসার্চের জন্য কি কি চেকলিস্ট আছে? ডিসকভার লং টেল কিওয়ার্ডস উইথ গুগল সাজেস্ট। গুগল সাজেস্ট থেকে লং টেল কিওয়ার্ড গুলা দেখতে পারেন। গুগল সাজেস্ট কোনটা? এখানে এসে লিখতেছেন তখন এখানে সাজেস্ট করতেছে অনেকগুলা, এটাই। তারপরে হচ্ছে প্রো টিপ, কিওয়ার্ড টুল ডট আইও থেকেও কিওয়ার্ড সাজেস্ট কিওয়ার্ড নিতে পারেন। চেক আউট কিওয়ার্ড টুল ডট আইও। দিস টুল স্ক্র্যাপ গুগল সাজেস্টেড Google keywords which makes the process much easier to scale. Find solid keyword in the keyword planner. Keyword planner থেকে solid keyword গুলা পেতে পারেন। তারপর হচ্ছে ট্যাপ ইনটু অনলাইন কমিউনিটিস, রেডিট, কোরা, ফোরাম, আদার অনলাইন কমিউনিটি আর এক্সিলেন্ট প্লেস টু ফাইন্ড কিওয়ার্ড, এগুলা থেকেও ইয়ে করতে পারেন। এইবারটা এখানে এটা নিয়ে আলোচনা করেছে। আইডেন্টিফাই লো কম্পিটিশন কিওয়ার্ড উইথ কিওয়ার্ড ফাইন্ডার। কিওয়ার্ড ফাইন্ডার ইউজ করে লো কম্পিটিশন কিওয়ার্ড গুলা খুঁজে পেতে পারেন। As you can see, when you type a keyword finder, you get information, keyword search volume, keyword difficulty, CPC, trend, estimated visit. Keyword এই যে কিওয়ার্ড ফাইন্ডার বা কেডব্লিউ ফাইন্ডার যেটা এখন তো পেইড, এটা থেকে আমরা ট্রেন্ড, সার্চ কত সার্চ হচ্ছে, সিপিসি কত, কেডি মানে কিওয়ার্ড ডিফিকাল্টি কত, সেটা খুব সহজে বের করে ফেলতে পারি। তারপরে দেখেন ফাইন্ড কোশ্চেন কিওয়ার্ডস উইথ এটিপি মানে অ্যানসার দ্য পাবলিক। কোশ্চেন কিওয়ার্ড আপনি অ্যানসারটা কি পাবলিক এখান থেকে পেতে পারেন। কোশ্চেন কিওয়ার্ড ওই যে আমি সার্চ করলাম হোয়াট ইজ এসইও অডিট, তার মানে এটা একটা কোশ্চেন কিওয়ার্ড ছিল। তো এইটা এই ধরনের কিওয়ার্ড খুঁজে পাওয়ার জন্য অ্যানসার দ্য পাবলিক ইউজ করতে পারেন। দেখেন এগুলো নিয়ে কিন্তু মোটামুটি আপনাদের সাথে আলোচনা হয়েছে, বলেন হয়েছে না? জি আপু হইছে। একটা ধারণা কিন্তু আপনাদের আছে, এইবার শুধু জ্ঞানটা বাড়াবেন। তারপর অন পেজ এসইও চেকলিস্ট, ইনক্লুড ইওর কিওয়ার্ড ইন দ্য ইউআরএল। এই কিওয়ার্ড রিচ ইউআরএল ক্যান ইমপ্রুভ ইওর অর্গানিক সিটিআর, এটা জানেন আপনারা। ইউজ শর্ট ইউআরএল, সেটাও জানেন আপনারা, শর্ট ইউআরএল ইউজ করতে হবে। শর্ট ইউআরএল র্যাঙ্ক বেসড ইন গুগল। তারপর হচ্ছে ফন্ট লোড ইওর কিওয়ার্ড ইন দ্য টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগের ভিতরে কিওয়ার্ড ইউজ করেন, ইউজ ইওর কিওয়ার্ড ইন দ্য টাইটেল ট্যাগ। Embed title tag modifiers. Title tag modifiers are word and phrase to add your title tag. When you do your page all rank for
পরে লটস অফ লং টেইল কিওয়ার্ড, একটু পড়বেন, গলা শুকায় যাচ্ছে। ইউজ ইউর কিওয়ার্ড ওয়ান্স ইন দ্য ফার্স্ট 150 ওয়ার্ড, ফার্স্ট 100 to 150 ওয়ার্ড। Google puts more weight on the first 100 to 150 words on your page. আপনার পেজের প্রথম 100 থেকে 150 ওয়ার্ডটাকে বেশি ওয়েট দেয়। সোজা কথা, যে জায়গাটাকে আমরা ইন্ট্রো বলতেছি, প্রথম অংশটা, প্রথম 100 ওয়ার্ড বলেছিলাম না, ইন্ট্রোটা 100 ভিতরে রাখেন, 100 থেকে 150 ওয়ার্ডের যে প্রথম জায়গাটা সেটাকে গুগল ভ্যালু দেয়। তো ওই জায়গার মধ্যে কিওয়ার্ড ইমপ্লিমেন্ট করতে হবে। সো মেক শিওর টু ইউজ ইওর কিওয়ার্ড ওয়ান্স হিয়ার, একবার যাতে ওখানে ওই ইন্ট্রোর ভিতরে ইউজ করেছে। ঘুরে ফিরে একই কথা, কিন্তু কথাগুলো এক একজন এক একভাবে বলতেছে। ফর এক্সাম্পল, ফর মাই এসইও টুলস পোস্ট, এটা হচ্ছে এসইও টুল পোস্ট। You can see that I use the term of SEO tools right off the bat. এখানে if you want to see the best SEO tool in the one place, then you will love this updated guide. I personally tested and reviewed 188 free and paid tools. আরো কি কি দেখেন, এই কথাটার ভিতরে এসইও টুল কথাটা একবারই সে বলেছে। বুঝতে পারছেন? জি আপু, আচ্ছা, সবগুলো পড়া লাগবে। সবগুলা পড়বেন। আচ্ছা, এই লিংকটা আপনাদের যে ফাইলটা দেওয়া হয়েছে, গ্রুপে শেয়ার করা হয়েছে, ওখানে এই লিংকটা নাই। এই লিংকটা আমি চ্যাট বক্সে দিয়ে দিব, না আপনাদের ফাইলে অ্যাড করে নিয়েন। তারপরে ইউজ ইওর কিওয়ার্ড ইন H1, H2, H3 ট্যাগ। মেক শিওর টু ইনক্লুড ইওর কিওয়ার্ড ইন H1, H2, H3 ট্যাগ। এটা আপনারা জানেন। Optimize image, most important. Optimize image optimization. The image you use say a lot about your content. ঠিক আছে, তারপর ইউজ সিনোনিমাস এন্ড এলএসআই কিওয়ার্ড। কি ল্যাটিন সিমেট্রিক ইন্ডেক্সিং কিওয়ার্ড গুলা ইউজ করার কথা বলা হয়েছে। Back in the day, it made sense to keyword stuff your page, not anymore. Today, Google is smart, so instead of using the same keyword 1,000 times, you use synonymous and LSI keyword. এটা তো জানেন, কিওয়ার্ড স্টাফিংটা রোধ করার জন্য এলএসআই কিওয়ার্ড ইউজ করবেন। এখান থেকে কিছু আইডিয়া পাওয়ার কথা বলা হয়েছে। You can find bounce to use using lsigraph.com. lsigraph.com থেকে মেবি আপনি এলএসআই কিওয়ার্ড নিয়ে আইডিয়া পেতে পারেন। ইউজ এক্সটার্নাল লিঙ্ক, আপনার ওয়েবসাইটের পেজের ভিতরে এক্সটার্নাল লিঙ্ক ইউজ করার কথা হয়েছে। মেক শিওর টু লিঙ্ক আউট 5 to 8 অথরিটি সাইট ইন ইওর আর্টিকেল। 5 থেকে 8টা অথরিটি সাইট, মানে ভালো ডোমেন অথরিটি ওয়ালা সাইটগুলোকে আউটবাউন্ড লিঙ্ক হিসাবে অ্যাড করেন। এটাও একটা র্যাঙ্কিং ফ্যাক্টর। আমরা যখন ইয়োস্ট এসইও প্লাগইনে আমাদের এসইও করতেছি, তখন ওখানে আউটবাউন্ড লিঙ্ক অ্যাড করার কথা বলা হয়েছে, তাই না? সেই লিঙ্কগুলা ভালো ডোমেন অথরিটি আউটবাউন্ড লিঙ্ক করবেন। ফর এক্সাম্পল, this list of SEO technique I link a trusted website like Wikipedia and google.com.
এইখানে এইখানে দুইটা লিংক দিয়েছে, যেটা হচ্ছে দুইটা ট্রাস্টেড লিংক। একটা হচ্ছে উইকিপিডিয়া, যার ডোমেইন অথরিটি অনেক বেশি, google.com, সে তো সবার বাপ। And those links show Google that my content is well referred and trustworthy. এই কাজটা করবে গুগলের কাছে, আমার কন্টেন্টটা ওয়েল রেফার্ড, আমি যে এইগুলা লিংক কেন করতেছি, আমি রেফারেল দিচ্ছি, তো এটা আমার লিংকটা আমার কন্টেন্টটা ওয়েল রেফার্ড এবং ট্রাস্টওর্থি, কারণ আমি এখানে ভালো ডোমেন অথরিটি ওয়েবসাইট গুলোকেই ব্যাকলিংক দিয়েছি। এইটাও গুগলের কাছে আমার বিশ্বাসযোগ্যতা। বুঝছেন, এখানে কোনো হিংসার স্থান নাই। Use internal link. This is super simple. Whenever you publish a new piece of content, link 2 to 5 other page on your site. Pro tip, use keyword-rich anchor text in your internal links. For example, note how I use the anchor text on page SEO in this internal link. এখানে বলেছে ইন্টারনাল লিংক তো বুঝেন, আপনার ওয়েবসাইটে থাকা লিংকগুলা, যখন আপনি একটা নতুন পোস্ট করতেছেন সেই পোস্টে আপনি আপনার ওয়েবসাইটের অন্যান্য লিংকগুলা ইন্টারনাল লিংক হিসাবে অ্যাড করেন, এবং অ্যাড করার ক্ষেত্রে আপনাকে বলা হয়েছে যে রিচ অ্যাঙ্কর টেক্সট। রিচ অ্যাঙ্কর টেক্সট মানে কি, এই যে লিংক করা হয় এটাকে বলা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। এই অ্যাঙ্কর টেক্সটটা দেখেন, শুধুমাত্র এসইওর সাথে যদি আপনি অ্যাঙ্কর টেক্সট করতেন সেটা কিন্তু রিচ হতো না, ভালো হতো না। এই পুরাটা জায়গা অন পেজ এসইও, তার মানে কেউ একজন যখন এই কিওয়ার্ডটা নিয়ে এই আর্টিকেলটা পড়বে, অন পেজ এসইওর এখানে পুরাটা জায়গা লিংক করা আছে, তার মানে কেউ যদি অন পেজ এসইও সম্পর্কে না জানে, সে জানে এই লিংকে ক্লিক করে আমি অন পেজ এসইও সম্পর্কে জানতে পারবো। এইখানে দেখেন, ইউজ দ্য কিওয়ার্ড রিচ অ্যাঙ্কর টেক্সট ইন ইউর ইন্টারনাল লিংক, এখানে একটা ইন ইউর ইন্টারনাল লিংক। এবার ইন্টারনাল লিংক কি যদি আমি না জানি, এখানে ক্লিক করলে আমাকে নিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে বিষয়। শুধুমাত্র লিংক যদি দিত সেটা কিন্তু রিচ হতো না। বুঝছেন? জি আপু বুঝছি। এগুলো তো অবশ্যই আপু আগেও বলছিলেন। হ্যাঁ এগুলো তো আগেও বলছিলেন আপু, এখন হ্যাঁ, শুধু যাই হচ্ছে আর কি। এগুলা আগেও বলছিলাম, এবার হচ্ছে প্রমাণ দিচ্ছি আজকে, কারণ আজকে আমি এসইও নিয়ে বলেছি লাস্ট ক্লাস নিব। আপনাকে মনে হয় আপু সুর দিয়ে খুব প্যারা দিচ্ছে না আপু? খুবই প্যারা দিচ্ছে। আপনার ভয়েস পুরাটাই চেঞ্জ হয়ে গেছে। আর আমার সমস্যা হচ্ছে আমি নাক ঝাড়তে পারি না, আমার একটা খুবই বদ অভ্যাস। আচ্ছা, এই যে টেকনিক্যাল এসইও চেকলিস্ট, আইডেন্টিফাই ক্রল এরর, সবাই এক কথা বলছে, যেখানেই গিয়েছি ক্রল এরর আইডেন্টিফাই করার কথা বলা হয়েছে। কোথা থেকে করব? সার্চ কনসোলে কাভারেজ রিপোর্টে এখানে ক্রল এরর থাকলে শো করবে, ঠিক আছে? If you notice Google is having trouble accessing on your important web pages, for example, robot text is blocking search, you will want to get fixed ASAP. আপনি যদি এরকম ভাবে কোনো এরর পান, এখানে কভারেজে গিয়ে কোনো এরর পান, তাহলে সেটা ফিক্স করতে হবে যত দ্রুত সম্ভব। Find out how
গুগল ভিউ ইওর পেজ, আপনার গুগল আপনার পেজটাকে কিভাবে দেখে সেটা ফাইন্ড আউট করতে হয়, এটাও সার্চ কনসোল থেকে দেখেন আমরা। Sometimes user can see everything on your page but Google can't. Again, it if Google can't fully access your page, it won't rank. That's why I recommend using Google Search Console Inspect URL. যদিও আমাদের Inspect URLটা এই মুহূর্তে অফ আছে, এইটা দিয়ে আপনার গুগলে আপনার সাইটের আপনার কোনো পেজ বা পোস্ট ইন্ডেক্স হয়েছে কিনা ইন্সপেক্ট করা যায়। এটা তো আমি গতকালকেই বলেছি। এবং যদি এরকম ঠিক আছে মনে হয় তাহলে এটা ওকে, আর যদি ভুল থাকে তখন তো রিকোয়েস্ট ইন্ডেক্সিং এ যায়। মেক শিওর ইওর সাইট ইজ মোবাইল ফ্রেন্ডলি, আপনার ওয়েবসাইট মোবাইল ফ্রেন্ডলি কিনা সেটা মেক শিওর করতে বলেছে। রিসেন্টলি লঞ্চড এ নিউ মোবাইল ফার্স্ট ইন্ডেক্স, which means if your site isn't mobile optimized, it's not going to rank very well. Google Mobile Friendly Test থেকে এটা দেখতে পারেন। Just pop in a page from your site and get a clear yes or no. আপনি এখান থেকে মোবাইল ফ্রেন্ডলিনেস দেখতে পারবেন। ফিক্স ব্রোকেন লিঙ্ক, আপনার ওয়েবসাইটে ব্রোকেন লিঙ্ক আছে কিনা সেটা চেক করে দেখবেন। এবং যদি থাকে সেটাকে আপনার ফিক্স করতে বলা হয়েছে। স্ট্রাকচার ইওর সাইট উইথ এইচটিটিপিএস, ওয়েবসাইটে এইচটিটিপিএস নিতে হবে, না নিলে সমস্যা করবে। চেক ইওর সাইটস লোডিং স্পিড, ওয়েবসাইটের লোডিং স্পিড সবাই একই কথা বলতেছে, এগুলা চেক করতে হবে। পেজ স্পিড ইনসাইট থেকে আপনি এটা চেক করতে পারেন, আপনার লোডিং স্পিড যদি ভালো না হয় র্যাঙ্ক করবে না। কন্টেন্ট চেকলিস্ট, কন্টেন্টের চেকলিস্ট এখানে। Create amazing content using the skyscraper technique. Skyscraper technique is a powerful formula for publishing amazing content. In fact, I used this technique double my search engine traffic. একটু পড়ে নেবেন এগুলা। Chunk your content to maximum readability, ওই যে কন্টেন্টের মধ্যে রিডেবিলিটি মাস্ট, কন্টেন্টটা কিরকম হওয়া উচিত দেখেন। এই একটা কন্টেন্ট সে এই আর্টিকেলটার বেস্ট জিনিসটা হচ্ছে আর্টিকেলটা খুব সহজভাবে লিখছে, পাশাপাশি উদাহরণগুলা মানে কম্পেয়ার করে করে দিয়েছে। এই একটা আর্টিকেল আর এই একটা আর্টিকেল, এইটা কিন্তু রিডেবিলিটি সুন্দর, এটা কিন্তু রিডেবিলিটি সেম জিনিসটাই। Cover your page topic in depth when we analyze, একটু এগুলা দেখে নেবেন। কন্টেন্ট গ্রেড আসে না কেন আর? ইউজ স্কিমা মার্কআপ ইউজ করবেন। Schema helps search engine understand your content better. That said, implement schema can be tricky. That's why I recommend Google Structured Data Testing Tool. সে রেকমেন্ড করে ডাটা টেস্টিং টুল থেকে করার। It makes using schema much easier than trying to do it manually. ম্যানুয়ালি করার থেকে অন্যান্য টুলগুলোর চেয়ে এখান থেকে ডাটা স্ট্রাকচার টুল থেকে করতে সাজেস্ট করে। এখন না পারলে কি আর করা। ফোকাস অন কন্টেন্ট ফরম্যাটস দ্যাট আর ওয়ার্কিং রাইট নাও। এখন যে ধরনের কন্টেন্ট ফরম্যাট ওয়ার্ক করতেছে সেটা আর কি বলা হয়েছে। দ্য টিম অফ বাস সুমো রিসেন্টলি রিভিউড 100 million article. So what did they found? First, the bad news. The majority of content gets zero backlink. Now, some good news that discovered that certain content format performs better than other. Especially the big winner are sites that have built a strong reputation for a original authoritative content. অরিজিনাল অথরিটিভ কন্টেন্ট কি সেটা সম্পর্কে মানে কন্টেন্টটা কিরকম হতে বলেছে আপনাকে। ইউজ মাল্টিমিডিয়া, তারপরে লিঙ্ক বিল্ডিং চেকলিস্ট, build
লিংক বিল্ডিং এর জন্য কি চেকলিস্ট ওরা সাজেস্ট করেছে? বিল্ড এ পাওয়ারফুল ব্যাকলিংক উইথ গেস্ট পোস্টিং। গেস্ট পোস্টিং এর মাধ্যমে পাওয়ারফুল ব্যাকলিংক তৈরি করেন। রিভার্স ইওর কম্পিটিটর ব্যাকলিংক, আপনার কম্পিটিটরদের ব্যাকলিংক চেক করেন। কম্পিটিটরদের ব্যাকলিংক, কম্পিটিটররা কি ব্যাকলিংক ইউজ করেছে? এখানে দেখেন আই পার্সোনালি ইউজ এইচরেফের ব্যাকলিংক চেকার আছে একটা, কই যেন আমার সেই টুলের, আপু জি বলতেছি কি আমাদের এখানে কারেন্ট নাই আর ফোনের চার্জও শেষ হয়ে গেছে। ঠিক আছে, কারেন্ট যখন আসবে তখন জয়েন হবেন। আচ্ছা আপু। আচ্ছা এই যে দেখেন, কই গেল ব্যাকলিংক চেকার, আমি এখানে টুলটার লিংকটা দিয়ে দিয়েছি। এইচরেফের ব্যাকলিংক চেকারটা সাজেস্ট করতেছে কম্পিটিটরদের ব্যাকলিংক চেক করার জন্য। But if you are on a budget, you can use free freemium freemium টাকি টুল লাইক লিঙ্ক এক্সপ্লোরার ফ্রম মজ। আপনার টাকা পয়সা থাকলে আপনি মজের লিঙ্ক এক্সপ্লোরারও ইউজ করতে পারেন। নো ম্যাটার হোয়াট টুল you choose, the process is exactly the same. Grab your competitor URL, pop it into the tool, finally get as many as the link you see. আমার দেখেন এইখানে কি বলা হয়েছে, কম্পিটিটরদের অ্যানালাইসিস করতে। কম্পিটিটররা যে কি ব্যাকলিংক করেছে আমরা একটু পরে দেখাবো, কোথায় কোথায় ব্যাকলিংক করেছে সেটা জানতে পারবো। ফর এক্সাম্পল, here a link report from Ahrefs on my site. Ahref tool @resource to grow your search traffic, keyword finder, তারপর হচ্ছে মাইন্ড ব্লোয়িং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও, একটু পরে দেখবেন এইগুলা। কম্পিটিটরদের অ্যানালাইসিস করে কি দেখবেন? কম্পিটিটর অ্যানালাইসিস করে এই যে রিপোর্টগুলো পাচ্ছেন, সাম অফ দিস লিঙ্ক উইল বি নিয়ারলি ইম্পসিবল টু replicate. For example, link from site I have replication কি বলে এটাকে রিলেশনশিপ উইথ, but many are pretty easy to copy, like links from guest post and interviews. Build contextual backlink with link random, ওই যে ব্যাকলিংক করার বিভিন্ন নিয়ম দিয়েছে আর কি। বিকাম এ পডকাস্ট গেস্ট, তারপর হচ্ছে মেনশন ইনফ্লুয়েন্সার ইন ইউর ওয়েবসাইট ব্লগ পোস্ট। ব্যাকলিংক নিয়ে যে কথাবার্তাগুলো বলেছিলাম। বোনাস অ্যাডভান্স এসইও টিপস অ্যান্ড টেকটিক্স, এখানে কিছু বোনাসও দিয়েছে আপনাদের। অপটিমাইজ ইউর সাইট ফর ক্লিক থ্রু রেট, লিমিট ওয়েবসাইট ডাউন টাইম, ডিলেট লিড ওয়েট পেজ। পড়ে নিয়েন একটু, পুরাটা পড়া আসলে অসম্ভব। লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি। চ্যাট বক্স চেক করেন, আপনাদের কম্বাইন গ্রুপে লিংকটা শেয়ার করে দেন।
আচ্ছা, এত কথাগুলা কেন বলেছি? এত কথাগুলা বলেছি একমাত্র এসইওর চেকলিস্টটা যখন আমরা জানবো তখন আমরা জানবো যে কি কি আমার অডিট করতে হবে সেই বিষয়েও। আমার ওয়েবসাইটের কি কি বিষয় দেখতে হবে সেই বিষয়ে। তো এসইও অডিটের বিভিন্ন ধরনের ভাগ আছে, বিভিন্ন ধরনের এসইও অডিট করে যে যত সুন্দরভাবে অডিট করতে পারে, যে যত সুন্দরভাবে সার্চ করে প্রবলেমগুলা ফাইন্ড আউট করতে পারে। আমার কাছে একটা স্যাম্পল আছে, এটা আমি আপনাদেরকে জাস্ট দেখাই। এটা ওপেন হচ্ছে না কেন? আচ্ছা, এই অডিটটা হচ্ছে, এটা আমার একজনের কাছ থেকে নেয়া, আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে নেয়া। এই অডিটটা হচ্ছে একটা ওয়ার্ড ফাইলে করা হয়েছে। প্রবলেমগুলা ফাইন্ড আউট করেছে আর মাই সাজেশন এভাবে করে দিয়েছে। প্রবলেমস অর ইমপ্রুভমেন্ট এরিয়া, যেগুলাকে ইমপ্রুভ করতে হবে সেগুলাকে ইয়েলো করেছে, আর যেটা প্রবলেম সেটাকে রেট করা হয়েছে, রেট মনে হয় নাই, আর যেটা হচ্ছে আহ, ভালো আছে, ইমপ্রুভ আছে, ভালো আছে সেটাকে হচ্ছে গ্রিন করা হয়েছে। ঠিক আছে, তো এরকম ভাবে ওয়ার্ড ফাইলেও করতে পারেন। এছাড়া যেটা আর কি বায়াররা পছন্দ করে বেশি সেটা হচ্ছে একটা এক্সেল ফাইল মেনটেন করা। এরকম কোনো নিয়ম নাই যে আপনার রিপোর্টটা আপনি এরকম করলেন কেন, তোকে এবার মাইট দেওয়া হবে, তোর রিপোর্ট তুই এরকম করলি কেন। রিপোর্টটা এরকম থাকে যে টপিক বা আপনি হচ্ছে গিয়ে টপিক বলতে যে এই জিনিসটা নিয়ে আপনি সার্চ করতেছেন, ধরেন আপনি হোম পেজ, কি বলে এটাকে, আপনার অন পেজ এসইওর চেকলিস্টটা দেখতেছেন যে অন পেজ এসইওর ভিতরে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আপনি আহ, দেখতেছেন। তো টপিক এখানে আপনি সেই টপিক ধরে ধরে দেন, যেমন H1 কয়টা পেয়েছেন সেটা এখানে দেন, H2 কয়টা পেয়েছেন, কিওয়ার্ড ইন মেটা টাইটেল, মেটা টাইটেলের ভিতরে কিওয়ার্ড আছে কিনা সেটা। তো টপিক হচ্ছে যে কাজটা আপনি যেটা ধরে আপনি সার্চ করতেছেন, খুঁজতেছেন। যেমন এইখানে মেটা টাইটেল 42, তার মানে এটা টপিকটা ছিল মেটা টাইটেল 42 ক্যারেক্টার লেন্থ, মানে মেটা টাইটেল ক্যারেক্টার, ক্যারেক্টার অফ মেটা টাইটেল বা হোম পেজ মেটা টাইটেল। ঠিক আছে, টপিক। তারপর হচ্ছে এটার কন্ডিশনটা কি, 42 ক্যারেক্টার লেন্থের আছে। তারপর এখানে মাই সাজেশনে যেটা দেওয়া হয়েছে হয়ে গেল। আচ্ছা, মাই সাজেশনে দেওয়া হয়েছে ইটস নিড উইথ 60 to 65 ক্যারেক্টার ইনক্লুডিং স্পেস ওয়্যার মাস্ট মাস্ট বি ইনক্লুডিং মেইন কিওয়ার্ড অর প্রোডাক্ট অর সার্ভিস এই অন পেজ এসইও। তো এখানে একদম পুরা ধরে দিয়ে দিছে, কিন্তু ওরকম না। এখানে হচ্ছে কন্ডিশনটা দিবেন, আর এখানে হচ্ছে কমেন্টের জায়গায় কি কি করতে হবে, নিড টু ইমপ্রুভ নাকি ইমপ্রুভ করতে হবে না, ঠিক আছে এগুলা। আবার দেখি এখানে দেওয়া আছে মেটা ডেসক্রিপশন, ওয়েবসাইট হোম পেজ হ্যাজ নট ইউজ মেটা ডেসক্রিপশন। এখানে প্রবলেম একটা পাইছে, ওয়েবসাইটের হোম পেজে মেটা ডেসক্রিপশন পাওয়া যায় না। তাহলে এটা আমি কিভাবে দিব? আমি লিখবো টপিক হচ্ছে মেটা ডেসক্রিপশন। এখন এখানে কন্ডিশনটা দেখব,
এবার এখানে আমি অবশ্যই ইউজ করতে হবে, তো এখানে লিখি মাস্ট ইউজ মেটা ডেসক্রিপশন। তো এভাবে আমি প্রবলেমগুলো খুঁজে বের করতেছি, কন্ডিশনগুলো খুঁজে বের করতেছি, আর প্রবলেম থাকলে প্রবলেমগুলো কন্ডিশনগুলো খুঁজে বের করতেছি, কন্ডিশনের ভিতরে আর কি প্রবলেম বের হয়ে যাচ্ছে। ভালো প্রবলেমও হতে পারে, সরি ভালো কন্ডিশনও হতে পারে, খারাপ কন্ডিশনও, প্রবলেমও আমাদের থাকবে, বা ভালো জিনিস থাকলে সেটাও থাকবে। একটু পরে টুল ইউজ করে দেখাবো, আজান দিয়ে দিবে তো একটু পরে, এখনই, সেজন্য আমি আর টুলটা এখন দেখাচ্ছি না। ঠিক আছে, এরকম ভাবে এই প্রবলেমগুলা, হেডিং ট্যাগ কয়টা ইউজ করা হয়েছে, এটা কি ঠিক আছে কিনা। আবার দেখেন এখানে ওয়েবসাইট হ্যাজ অল্টার টেক্সট, অল্টার অ্যাট্রিবিউটস, মানে অল্টার টেক্সট আছে। তো আপনি এখানে দিতে পারেন ইমেজ কমেন্টের, এখানে আপনি কমেন্টটা তো অবশ্যই ভালোই হবে, ইমপ্রুভ করার তো কিছু নাই। আবার আমি এটাকে দরকার হলে গ্রিন করেও দিতে পারি, এটা সরি, যে এটা ভালো পজিশনে আছে। তো এইগুলা এভাবেই আর কি রিপোর্ট গুলা করা হয়। ঠিক আছে, এভাবে রিপোর্ট গুলা খুঁজে বের করে করে করা হয়। এখন যদি আমরা টুল ইউজ করি, পেইড যে টুলগুলো আছে, যেমন এইচরেফ এর অডিট টুল আছে, এটা দিয়ে যদি করি, বের করি, ওরা আমাকে পুরা ধরে ধরে সব কিছু একদম একটা ওভারঅল একটা ওয়েবসাইটের যে জিনিসগুলা আছে, অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল, আরো যেসব জিনিস আছে সব এক জায়গায় আমাকে এনে দিচ্ছে অডিট করে। কিন্তু আমি যদি ফ্রি ভার্সন, মানে আমার যদি সেই পে করার মতো অবস্থা না থাকে, ফ্রি টুল দিয়ে করি, তখন দেখা যাবে আমার অন পেজ এসেও চেক করার জন্য একটা টুল ইউজ করতে হচ্ছে, পেজ স্পিড চেক করার জন্য আরেকটা টুল, এভাবে করে আরো অনেক অনেক টুল ইউজ করে আমার এই সব জিনিসগুলা খুঁজে বের করতে হচ্ছে। ক্লিয়ার সবাই? জি আপু। বুঝতে পারছেন? হ্যাঁ। জি আপু। জি আপু, বুঝছি। আচ্ছা, ব্রেক দিচ্ছি 15 মিনিটের।
আপনারা আছেন সবাই? আপু আছেন? আপু আছি। জি আপু আছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে কিছু টুল দিয়েছে। যে টুল যে টুলগুলো দিয়ে হচ্ছে অডিট করা যায়। আরো অনেক টুল আছে ফ্রি আসলে, মানে নিজে একা একা মানে ম্যানুয়ালি করতে গেলে বিভিন্ন টুল নিয়ে সাজেশন নিয়ে করতে হয় যদি পেইড টুল না নেন। তো অন পেজ এসইওর জন্য যে টুলটা খুব বেশি ভালো সেটা হচ্ছে স্ক্রিমিং ফ্রগ। এই যে স্ক্রিমিং ফ্রগ লিখে সার্চ করবেন, টুলগুলো একটু লিখে রাখেন। এইটা হচ্ছে সফটওয়্যার বেসড টুল, এটাকে ডাউনলোড করতে হয়। প্রথমে সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল করতে হয় অ্যাজ লাইক জুম। এটা আপনার মোবাইলে সরি পিসির স্পিড যদি ভালো থাকে তাহলে এটা ডাউনলোড করে ইনস্টল করতে মোটামুটি 20 মিনিট থেকে আধা ঘন্টার মতো সময় লাগে। আর যদি ওয়েবসাইটের আপনার পিসির অবস্থা যদি একটু খারাপ হয় তাহলে আরো বেশি সময় লাগবে এটা ডাউনলোড হয়ে ইনস্টল করতে। এটার ফ্রি ভার্সন আছে, পেইড ভার্সন থেকে আরো বেটার অপশনগুলা পাওয়া যায়। ফ্রি ভার্সনের ফিচারগুলো এখানে দিয়েছে: ফাইন্ড ব্রোকেন লিঙ্ক, ইরর অ্যানালাইসিস, পেজ টাইটেল অ্যান্ড মেটা ডাটা, রিভিউ মেটা রোবট ডিরেকশন, এই যে অনেক কিছু। স্কেজুয়েল, ক্রল লিমিট একসাথে 500 ক্রল করতে পারে, 500টা পেজ বা পোস্ট ক্রল করতে পারে, আর এটা হচ্ছে আনলিমিটেড। আরো অনেকগুলো আছে, পেইড ভার্সনে পাবেন না, ফ্রি ভার্সনে পাবেন না, পেইডে পারবেন। প্রাইসটা খুব বেশি না, ইয়ারলি নিচ্ছে 149 ইউরো, তো সেটা খুব বেশি একটা না। ইউরো হলে দাম বেশি তো। কত আর বেশি, ইয়ারলি এটা, কিন্তু মান্থলি না। বুঝছেন? ঠিক আছে, এখন স্ক্রিমিং ফ্রগটা কিভাবে কাজ করে এটা একটু দেখি। যে স্ক্রিমিং ফ্রগ এসইউ স্পাইডার, এটা অন করি।
আপু জি না কিছু না। কিছু বলতে যাচ্ছেন? না এমনিতে ডেকে দেখলাম। এটা অন হয় নাই দেখে চুপ হয়ে আছি, এটা ওপেন হতেও একটু সময় লাগে। এটা অনেক ভারী সফটওয়্যার হয় না? এটা আবার ভার্সন অ্যাভেলেবেল নো। ভারী বলতে একদম যে ওই ইয়ের মতো না, কি বলে আপনার ওটা, এই যে এগুলার মতো না। আইআইপিএস। হুম, এগুলা তো আরো সময় নেয়। আচ্ছা, এইখানে এসে আমাদের হচ্ছে লিঙ্কটা দিতে হয়। তো আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক দেই, ধরেন এই লিঙ্কটাই দেই, আছে আর কি জীবনে। এই সফটওয়্যারটা ইউজ করতে হলে অবশ্যই ইন্টারনেট কানেকশন লাগবে, কিন্তু জুমের মতো। ঠিক আছে, লিঙ্কটা দিলাম, এবার স্টার্ট করি। ফ্রি ভার্সনে এখানে ক্রল যে করতেছে, এই যে দেখেন এটা ক্রল করতেছে, এই ওয়েবসাইটে 500 পর্যন্ত লিঙ্ক শো করবে, আর পেইড ভার্সনে এখানে যে ক্রল করে আনলিমিটেড শো করবে। জি, লিঙ্ক চলে আসছে। এইখানে দেখেন আমার এই যে ওয়েবসাইটটা আমি দিয়েছি, এইখানে ইন্টারনাল লিঙ্ক, প্রত্যেকটা লিঙ্ক এখানে চলে আসছে। এই ওয়েবসাইটে থাকা যে কোনো পোস্ট, যে সব কিছুর লিঙ্ক এখানে চলে আসছে, এবং লিঙ্কের অবস্থা, স্ট্যাটাস, এই লিঙ্কের স্ট্যাটাস কিরকম, ইন্ডেক্সেবিলিটি কি, ঠিক আছে কিনা সেইটা, এইচটিএমএল, কি বলে এটাকে আপনার, টাইটেল, টাইটেল গুলা এখানে শো করতেছে, কয়টা টাইটেল ইউজ করা হয়েছে। এই যে একটা টাইটেল এখানে দেখাচ্ছে, টাইটেল লেন্থটা দেখাচ্ছে এখানে, টাইটেলের পিক্সেলটা, টাইটেলের লেন্থও বড়, পিক্সেলটাও বেশি, মেটা ডেসক্রিপশন কয়টা ইউজ করা হয়েছে, এবং সেই মেটা ডেসক্রিপশন গুলার কত সাইজ কত সেগুলা দেখতে পারতেছেন। এই যে মেটা ডেসক্রিপশনের লেন্থ, এক একটা মেটা ডেসক্রিপশনের লেন্থ কত, সব কিছু ইনফরমেশন এখান থেকে পেয়ে যাচ্ছেন, এবং সেগুলো ওরকম একটা ফাইল করে সেগুলো লিখতে হবে, কোনটা কোনটা খুঁজতেছেন। এখানে অনেক ইনফরমেশন পাবেন। পেইড ভার্সন নিলে, এইগুলো হচ্ছে ফ্রি ভার্সন থেকে ইনফরমেশন গুলো পাচ্ছেন, পেইড ভার্সন নিলে এখান থেকে আরো ইনফরমেশন পেতেন, কিন্তু সব ইনফরমেশন যে আপনার অডিটে অ্যাড করতে হবে সেরকম না, যেটা যেটা দরকার সেটা সেটা অ্যাড করবেন। ডিপেন্ড করে বাজেটের উপরে। আপনার বায়ার যদি আপনাকে $10 দিয়ে অডিট করায়, তখন নিশ্চয়ই আপনি দুনিয়াদারি সব দিয়ে দিবেন না। এই যে মেটা কিওয়ার্ড লেন্থ, H1 ইউজ করা হয়েছে কিনা, কয়টা ইউজ করা হয়েছে, সবকিছু এখানে পেয়ে যাবেন। H2 লেন্থ, H2 1, কন্ট্যাক্ট মি, মেটা রোবট, দেখেন একদম ধরে ধরে সব চলে আসতেছে। রেসপন্স টাইম কত,
রিডাইরেক্ট ইউআরএল রিডাইরেক্ট করা হয়েছে কিনা সবকিছু, এক্সটার্নাল লিঙ্ক গুলা। তারপর হচ্ছে সিকিউরিটি স্ট্যাটাস দেখাচ্ছে এখানে সবগুলা ইন্ডেক্সেবল। একটা হচ্ছে মুভ পার্মানেন্টলি, একটা এরর পেয়েছে রিডাইরেক্টেড। তারপর ইউআরএল ইন্সপেকশন করে দেখতে পারেন ইউআরএল এর কি অবস্থা। পেজ টাইটেল গুলা চেক করতে পারেন এখান থেকে। পেজ টাইটেল গুলা চেক করে যে টাইটেল গুলা দেখবেন যে সাইজে ছোট টাইটেল, সেই টাইটেল গুলা দরকার হলে যদি বড় করতে হয়, লেন্থ যদি বাড়াতে হয় সেটা বলতে পারেন, বা কমাইতে হইলে সেটাও বলতে পারেন। দেখেন এখানে একটা পেজ টাইটেল ইউজ করা হয়েছে যেটা 67 ক্যারেক্টারের, অনেক বিশাল। আমরা বলেছিলাম 51 থেকে 58 ক্যারেক্টারের মধ্যে রাখতে। পিক্সেল ইউজ করা হয়েছে 617, যেটাকে আমরা 460-এর নিচে রাখতে বলি। তো এইগুলা যদি এরকম প্রবলেম পান, সেই প্রবলেমগুলা ফাইন্ড আউট করে ফিক্স করতে বলা হয়। মেটা ডেসক্রিপশন কয়টা পেয়েছে, মেটা কিওয়ার্ড, H1 কয়টা পেয়েছে সেটা দেখাচ্ছে এখানে। এখানে পেয়েছে এই কন্টেন্টের ভিতরে 2টা H1 পেয়েছে, এখানে 2টা পেয়েছে, এখানে 2টা। আর আমরা কি বলেছিলাম যে H1 একটা দেওয়া ভালো, তার মানে এটা একটা করলে এটা বেটার ফল পাওয়া যায়। H2 কয়টা ইউজ করা হয়েছে, কোন পোস্টে কয়টা ইউজ করা হয়েছে এখান থেকে দেখতে পারবেন। কন্টেন্ট কত ওয়ার্ডের ইউজ করা হয়েছে এগুলা এখান থেকে দেখেন। মোস্ট অফ দ্য কন্টেন্ট 1000 ওয়ার্ডের উপরে, তার মানে এটার অবস্থা ভালো। তারপর ইমেজ যেগুলো ইউজ করা হয়েছে, ইমেজের সাইজ কেমন আছে, ক্যানোনিক্যাল ইউজ করা হয়েছে কিনা, আরো অনেক অপশন আছে। এখানে ক্লিক করলে যেটা যেটা দরকার আপনি সেটা সিলেক্ট করে আনতে পারেন। তারপরে এখান থেকে সাইট স্ট্রাকচার, রেসপন্স টাইমটা দেখতে পারেন, এপিআই কোথায় কোথায় কানেক্ট করা, গুগল অ্যানালিটিক্স। ও আচ্ছা, কানেক্ট করা হচ্ছে এইখানে দেখেন। এই স্ক্রিমিং ফ্রগের সাথে আপনি গুগল অ্যানালিটিক্স, গুগল সার্চ কনসোল, পেজ ইনসাইট, এই এইচরেফ মজ এগুলা রিডাইরেক্ট করতে পারবেন, ওই কি বলে এটাকে ইন্টিগ্রেশন করতে পারবেন, কিন্তু এটা লাইসেন্স নিলে। এবং এগুলা তখন ওইগুলা থেকেও ইনফরমেশনগুলো এখানে কানেক্ট হবে। স্পেলিং এন্ড গ্রামার চেক করতে পারতেন যদি আপনারা পেইড ভার্সন নিতেন। এখানে আরো কিছু বিষয় আছে। তারপর হচ্ছে এখানেও আরো কিছু বিষয় আছে, পেইড ভার্সন নিলে এগুলো আমরা দেখতে পারতাম, এখন এখানে কিছু নাই। সার্ফ স্নিপেট, ভিউ সোর্স, স্ট্রাকচার ডাটা, বহুত অপশন ছিল। বুঝতে পারছেন স্ক্রিমিং ফ্রগটা কি? ফ্রিতে তো অনেক কিছু দেয়া আছে, অনেক কিছু। হ্যাঁ, আপু ফ্রিতেও অনেক বিশাল জগতের মতো লাগতেছে, অনেক কিছু। এটাতে একের ভিতর সব বলে না কতগুলা, ওইরকম টাইপের লাগছে, সব হ্যাঁ, আছে। সব আছে। আর পেইড নিলে তো আরো অনেক বেশি থাকতো। হ্যাঁ, এটা অফলাইন লাগতেছে আমার কেমন জানি, সিম্পল টাইপের। না, এটা অফলাইন না, ইন্টারনেট না নিলে এটা দেখতে পারবেন না। অডিট সম্পর্কে আপনাদের ধারণা দিচ্ছি, তার মানে আপনাদের অডিট করতে বলতেছি না এখন। অডিটটা এই আপনারা বেসিক শিখে অডিট করতে যাওয়া তো বোকামি।
কিন্তু ধারণা যদি একদমই না নেন অডিটের ভিতরে কি করা হয় বা কোন কোন টুলগুলা, এই যে স্ক্রিমিং ফ্রগ টুলটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা টুল। অন পেজ এসইও একদম প্রপার ভাবে হচ্ছে কিনা আপনার ওয়েবসাইটের। আপু এগুলো অ্যাডভান্স শেখার জন্য মানে কি করতে হবে বলছেন যে? অ্যাডভান্স এসইও শিখবেন। মানে এটা কি ওই এই আপনার এখানে তো এরকম নাই, রিসোর্স নাই বলছেন, বাইরে থেকে ইউডিমি বা এরকম থেকে নিতে হয় বলছেন না? অন পে এসইও শেখার জন্য হচ্ছে ভালো আইটি ইনস্টিটিউট দিয়ে যদি কোর্স আসে তখন শিখতে পারেন, আর না হলে আপনারা ইউটিউবে ঘাটাঘাটি করেন, সেখান থেকে আইডিয়া। টপিক তো আপনারা সবই জানেন, টপিকগুলা জানেন, এখন কাজ হচ্ছে আপনার সেই টপিক ধরে ধরে আপনি আর একটু রিসার্চ করেন, রিসার্চ করার পরে আপনি ডিসিশন নেন কোন দিকে আগাতে হবে। ও এখানে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আছে, এটা হচ্ছে সবচাইতে বড় পার্ট আপু, যা বুঝতাম আর কি। অনেক কিছু আছে এখানে, মানে শেষ নাই। আর সোশ্যাল মিডিয়া তো সবসময় চেঞ্জ হয় দেখতেছি, মানে মিনিটে মিনিটে চেঞ্জ, সপ্তাহে সপ্তাহে চেঞ্জ হচ্ছে, ইনফরমেশন রাখা অনেক টাফ হয়ে যাবে। ওয়েবসাইটটা ওয়েবসাইট এখন অক্ষয় ভাই আছেন? আচ্ছা, আমিও আসছি, আমার একটা ইম্পর্টেন্ট মেইল আসছে। সারা বছর ইংলিশ না পড়ে কিভাবে ভালো রেজাল্ট করা যায়। তো জাস্ট চিল ব্রো, আমি তোমাদেরকে আজকে এমন টিপ দিব যেভাবে তুমি সারা বছর ইংলিশ না পড়লে ভালো রেজাল্ট করতে পারবা। চিন্তা করেন, ও ক্লাস করে না, ভিডিও দেখে। মোটিভেশন ভিডিও দেখছি, অনেক মোটিভেশন এটাতে। ও ভাই, আপু চুপ করেছিলেন ওই জন্য আমি দেখছিলাম। এটা ভার্চুয়ালি মোটিভেট করতেছে। ইংরেজি না পড়ে ভালো পাস, হ্যাঁ ভাই, এটা তো আমাদের দরকার। ওরে নোবেল সুরে মার কেউ। আমিও বলি, মানে অক্ষয় ভাই এত ইংরেজি দক্ষ হচ্ছে কিভাবে? কই উনি না পরে ইংলিশে বলবে। আচ্ছা দেখেন, আমার একটা ইম্পর্টেন্ট মেইল আসছিল, এই জন্য আমি স্টপ হয়েছিলাম। এই জন্য আমি ভিডিও দেখতেছি। প্যারার উপরে ডাবল প্যারা। আমাদের ওই যে কোডাটাস থেকে মেইল এসেছে, 30 তারিখে একটা মিটিং ক্রিয়েট করেছে, ওখানে মাস্ট অ্যাটেন্ড থাকতে হবে। কিভাবে থাকবো জানি না। আচ্ছা, তারপর হচ্ছে এখানে দেখেন সাইট অডিট টুল পেইড, এটা হচ্ছে এইচরেফ এর সাইট অডিট টুল আমি দিয়েছি, এইটা ইউজ করেও সাইট অডিট করা হয়, টাকা পয়সা থাকলে কিনবেন। এইচরেফ এর দাম কিরকম আপনারা তো সবাই জানেন।
কিনে নিবেন, কিনে নিলেই করতে পারবেন, না কিনেলেন না নাই। তারপর হচ্ছে মোবাইল ফ্রেন্ডলিনেস টেস্ট করার জন্য যে টুলটা, এটা তো আপনারা জানেন, মোবাইল ফ্রেন্ডলি টেস্ট করার গুগলের যে টুলটা, এটা লিঙ্কটা দিয়েছি। অন পেজ এসইও অডিট টুল, স্ক্রিমিং ফ্রগ, এটাও তো আপনাদের দিয়েছি। তারপরে এখানে ব্রোকেন লিঙ্ক চেকার আর একটা টুল দিয়েছি, এই ব্রোকেন লিঙ্ক চেকার, কোন একটা ওয়েবসাইটের ব্রোকেন লিঙ্ক আছে কিনা সেটা চেক করার জন্য এই টুলটা ইউজ করা। এখানে এসে ওয়েবসাইটটা দিবেন, দেওয়ার পর এটাও এইচটিএফ এর এক্সাক্ট ইউআরএল, আই এম নট রোবট, ব্রোকেন লিঙ্ক পাইনি। কোনো ব্রোকেন লিঙ্ক সে পায়নি, তার মানে এটা সাইটের জন্য ভালো। তো যখন যেটা না পাবে সেটা ব্রোকেন লিঙ্ক নট ফাউন্ডেড, তো সেটা আবার লিখবেন গুড প্র্যাকটিস ফর এসইও। তারপরে এখানে কিওয়ার্ড পজিশন চেকার, আপনার যে ওয়েবসাইটে যে কিওয়ার্ড ইউজ করতেছেন সেই কিওয়ার্ডটা ঠিক আছে কিনা সেই পজিশন চেক করার জন্য এইচটিএফ-এর আরেকটা টুল আছে। কিওয়ার্ডটা দিবেন এখানে, ডোমেন নেমটা দিবেন, কান্ট্রিটা সিলেক্ট করে র্যাঙ্কটা চেক করবেন। যদি দেই যে ডোমেন নেমটা দিব, সরি, দেখেন এখানে ওনার কিওয়ার্ড হচ্ছে ডিজিটাল মার্কেটার ইন বাংলাদেশ। এটা ওনার যে কিওয়ার্ডটা, ওনার ওয়েবসাইটের কিওয়ার্ড গুলা কোথা থেকে খুঁজে পেতে পারি, ওনার ওয়েবসাইটের কিওয়ার্ড গুলা খুঁজে পাওয়ার জন্য আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানারে গিয়ে ওই ওয়েবসাইটের লিংক দিয়ে সাজেস্ট করতে পারি, মানে লিংক দিয়ে করতে পারি, দেখতে পারি যে এখানে কি কি কিওয়ার্ড ইউজ করা হয়েছে সাজেস্টেড কিওয়ার্ডে। বাংলাদেশটা সিলেক্ট করব,
কি রে ভাই, এটা কি আর কাজ করবে না? বিশ্বাস করেন। ম্যাম এটা আপু ভয় হ্যাঁ পেয়েছে আপু আপনাকে। রোবট এইটা তো মানে আই এম রোবট ঘুরতেই আছে। না, বলতেছি বিশ্বাস করেন আমি রোবট না। চৌধুরী সাহেব বিশ্বাস করেন। আপনার ভয়েস চেঞ্জ হয়ে গেছে তো চিনতে পারতেছেন না। আপু আমাকে একটু ছুটি দেওয়া যাবে? কেন? ওই দোকানে যাব নাস্তা নিয়ে আসার জন্য। যান, আমাদেরকে একটু দিয়ে আমাদেরকে ভাড়া দেন না। এই ভাই সকাল থেকে রোজা ভাই, আমার জন্য আমিও আছি। চিন্তা আল্লাহ করেন। দেখছেন খাওয়ার কথা বলছি এর মোল্লা আসি গেছে। চিন্তা করেন। দেখছেন কি টাইমিং আপু, কিছু বলবো না আর। আজকে যদি আমাদের দিন না দিয়ে যদি আপনি খান, আপনার খাবারে কিন্তু সমস্যা হবে, মনে রাখেন। আর খাবারের আমি ছবি তুলে ছবি তুলে ওনাদের দিয়ে পাঠিয়ে দেন। দিব, সমস্যা না। বেলাল আইসিটি তে পোস্ট করে দিব। আচ্ছা, এটা আমি রোবট নিজেকে প্রমাণ করতে ব্যর্থ। আমি যে রোবট না। ওকে, ভাড়াই দিন। রোবট আমি যে না সেটা প্রমাণ করতে ব্যর্থ। এখানে ব্যাকলিংক চেকার আপনার ওয়েবসাইটের, আপনি যে ওয়েবসাইটটা অডিট করতেছেন সেই ওয়েবসাইটের ব্যাকলিংক গুলা চেক করার জন্য এই টুলটা ইউজ করতে পারেন। আমি আর ডিটেলসে যাচ্ছি না আসলে। আপনারা একটা কাজ করবেন, সকালের ক্লাসের ভিডিওটাও একটু দেখে নিবেন। সকালে এগুলা নিয়ে, এই টুলগুলা নিয়ে একটু আরো একটু আলোচনা করেছি। ক্লাসের সময়ও বেশি নাই। এখানে ইউআরএলটা দিব। ওয়েবসাইট, আমি যে ওয়েবসাইটের কই ডোমেন চেয়েছে, এন্টার ডোমেইন অর ইউআরএল যে কোনোটাই দিতে পারবো। আচ্ছা, ইউআরএল নিয়ে দেই, এটা ডোমেইনটা ইয়ে হচ্ছে না। আজকে আর চেক করতে পারবো না যে আমি রোবট না। আচ্ছা, ওয়েবসাইটের পেজ স্পিড চেক করার জন্য 3টা টুল আছে। একটা হচ্ছে পেজ স্পিড ইনসাইট, এটা আপনাদেরকে গতকালকে না পরশুদিন কবে যেন দেখিয়েছিলাম। আরো 2টা টুল আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে জিটি ম্যাট্রিক্স, এইখান থেকেও পেজ স্পিড দেখা যায়। ও আরেকটা নিউজ আছে। বলেন। ওই যে ফ্রিল্যান্সারদের আইডি কার্ড দিচ্ছেন আপু, হ্যাঁ। ওইখানে যে লোগোটা ইউজ করছে হুম। ওটা হচ্ছে ডুপ্লিকেট লোগো। কে বললো? ওই যে এখানে আজকে পোস্ট করলাম, ফাইবার বাংলাদেশে পোস্ট করছে। আমাদের বলতেন, আমরা ফ্রিতে লোগোটি করে দিতাম।
এটা তো আমাদের ভালোর জন্য। বাইরের মানুষ যখন এই সাইটটিতে ঢুকবে তখন লোগো দেখে বুঝবে বাংলাদেশের ডিজাইনরা কত কপি করতে পারে। লোগোটার লিংকও দিয়ে দিছে আপু, কোন জায়গা থেকে কপি করে নিয়ে আসছে। ওটা যখন একদম ফুল সাদা কালার দিছে ব্যাকগ্রাউন্ড, তখন দেখা যাচ্ছিল না মানে কোন জায়গা থেকে কপি করছে। এটাকে যখন একটু কালার ডিপ করে দিছে তখন নিচে দেখা যাচ্ছে যে কোন জায়গা থেকে এটা কপি করছে। একদম নিচে HTTPS থেকে শুরু করে একদম সবকিছু চলে আসছে। পোস্টের লিংকটা আমাদের দিয়েন পরে দেখবানে ক্লাস শেষে, বিবিসির আচ্ছা জানালা। আমি দিচ্ছি। আচ্ছা দেখেন এইখানে ওয়েবসাইটের পারফরমেন্স দেখাচ্ছে, পারফরমেন্স রিপোর্ট। এইখানে বি গ্রেড পেয়েছে বি। আর একটা জিনিস হচ্ছে এই যে জিটি ম্যাট্রিক্স গ্রেডটা কি, বি গ্রেড পাওয়া খারাপ না, এ বি এটা হচ্ছে সবচেয়ে ভালো, তারপরে বি। পারফরমেন্স 82, স্ট্রাকচার 79, টাইম লাগতেছে কত 1.9 সেকেন্ড লাগতেছে লোডিং টাইম, তার মানে এটা খারাপ না, এই ওয়েবসাইটটা ভালো পজিশনে আছে। ঠিক আছে, লোডিং ইস্যু এই ওয়েবসাইটের নেই। জিটিম্যাটিক্স থেকে দেখলাম এইখানে আরেকটা আছে pingdom.com, এটাও দেখতে পারি। ফাইবার বাংলাদেশে আবার কিছু কিছু কথা এক্সট্রিম লেভেলে চলে যায়। ইউআরএলটা দিলাম। গ্রুপে দিছি লিংকটা। আচ্ছা আপনাদের ক্লাস আসলে দেখবানে। আমার তো হাসি পাচ্ছে আপু, যেটা সত্যি কথা একদম। 50,000 টাকা নাকি এটার জন্য বাজেট ছিল, আরেকটা পোস্টে লিখছে, তাও ফ্রি। এই সব দোষ গ্রাফিক ডিজাইনারদের, ওদেরকে ফাঁসি দেওয়া হোক। ওইখানে কমেন্ট করছে ওরা কেন খুঁজে বের করছে? আমাকে বলতো আমি ফ্রিতে করে দিতাম, মানে যে পোস্টটা করছে উনি বলছে আর কি। আসলে তা এটা আসলে কোন ধরনের কাজ, একটা আইডি কার্ড দিবে আচ্ছা টাকা থাক, 200 এত টাকা। এত আলোচনা আমরা না করি। এই যে রেজাল্ট দেখতে পাচ্ছেন, এইখানে আবার পারফরমেন্স দেখাচ্ছে ডি গ্রেড। মেক ফিউয়ার HTTPS রিকোয়েস্ট কম্পেয়ার, এখানে আবার লোডিং টাইম দেখাচ্ছে 6 সেকেন্ড, পেজ পেজ সাইজ দেখাচ্ছে এত, পারফরমেন্স ডি গ্রেড। তো এই আর কি, এক একটা এক এক রকম শো করে। আবার যদি পেজ স্পিড ইনসাইটে যেতাম তাহলে আর এক রকম শো করতো। মোবাইল ফ্রেন্ডলি টেস্ট এটাতে দেখলে এখান থেকে মোবাইল ফ্রেন্ডলি কিনা সেটা দেখার জন্য, এটাও আপনাদের এই টুলটাও দেখিয়েছিলাম। ঠিক আছে, তো এরকম অনেক টুল ব্যবহার করে মেইনলি হচ্ছে অডিটটা করা হয়। আপনাদের আজকে হচ্ছে এসইও নিয়ে শেষ ক্লাস বলেছিলাম, ওভারঅল এসইও নিয়ে একটু ধারণা দিয়ে দিলাম, একদম ফাইনাল টাচ। সবাই এরপরে কি করবেন, ভবিষ্যতে যদি কারো এসইও নিয়ে আগ্রহ থাকে, কেউ যদি মনে করেন যে না আমি এসইও নিয়ে না, আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে আগাবো, তাহলে সেটা ভিন্ন বিষয়। বা আপনি ইমেল মার্কেটিং নিয়ে আগাবেন, সেটাও অন্য বিষয়। অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে যাবেন, সেটাও। কিন্তু যদি কারো এসইও নিয়ে ইন্টারেস্ট থাকে, তাহলে অবশ্যই এই যে জিনিসগুলা শিখেছেন, এক একটা টপিক জানলেন, এই টপিক ধরে আরো বেটার সার্চ করেন, টপিক ধরে ধরে গুগল সার্চ করেন, আরো রিসার্চ করেন, দেখেন বড় বড় ওয়েবসাইট গুলো, এসইওর জায়ান্ট গুলো, জায়ান্ট যারা আছে তারা কি বলেছে, তারা কি রেফার করে, এইগুলা নিয়েই আপনি আস্তে আস্তে করে ঘাটাঘাটি করলে নিজের পথটা খুঁজে পেয়ে যাবেন। আর বিভিন্ন আইটি ইনস্টিটিউট আছে যেগুলোতে অ্যাডভান্স এসইওর কোর্স করায়, সেগুলো আপনারা ফলো করতে পারেন। যেমন
কোডার ট্রাস্ট আর হচ্ছে বিআইটিএম, এই দুইটা ট্রাস্টেড আইটি ইনস্টিটিউট যারা হচ্ছে গিয়ে আসলেই মান মেনটেন করে চলে। আমি এখানে যদিও কারো ইয়ে করতেছি না, বলতেছি না যে আপনাদের ওখানে যেতে হবে বা অন্য কোথাও যেতে পারবেন না, তবে টাকা যেহেতু খরচ করবেন বুঝে শুনে খরচ করবেন, কম্পেয়ার করে নেবেন, ঠিক আছে? ঘুমায় গেছেন সবাই? আপু জি বলেন, আপু আজকে লাইভটা শেষ করে দিই। জি ভাই বলেন। ওই অ্যাডভান্স এসইও শিখতে গেলে তো মনে হয় নিজের একটা ওয়েবসাইট থাকলে ভালো হয় না আপু? হ্যাঁ অবশ্যই আপনাদের একটা ওয়েবসাইট থাকলে ভালো হয় এবং নিবেন। আপু আপনার রেফারেন্স দিলে কোডা ট্রাস্টে আমাদেরকে একটু ছাড় দিবে? হা 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 হা। বিশেষ ছাড়, আপুর জন্য বিশেষ ছাড় 20%। আপনার কথা বলি জি আপু